আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমাদের ভৌত রাশি ও পরিমাপ এই অধ্যায়ের চতুর্থ লেকচার। তো তোমরা যারা এখনো প্রথম লেকচার, দ্বিতীয় লেকচার, তৃতীয় লেকচার করনি, অবশ্যই লেকচারগুলো আগে দেখবে, তারপরে কিন্তু তোমরা চতুর্থ লেকচার দেখবে। আজকে খুবই গুরুত্বপূর্ণ আমরা কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেই টপিকগুলো নিয়ে সচরাচর আলোচনা হয় না। আজকে আমরা কোনো একটা রাশি পরিমাপ করতে গিয়ে যে বিভিন্ন ধরনের ত্রুটি হয়, কি কি ধরনের ত্রুটি হতে পারে, সেই ত্রুটিগুলো নিয়ে আলোচনা করব। এবং মোস্ট ইম্পর্টেন্টলি আমরা স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজের ক্ষেত্রে যদি ত্রুটি থাকে কিভাবে সেই ত্রুটির মান বের করতে হয় সেইটা আজকের ক্লাসে আমরা শিখব। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। তো দেখো, প্রথমেই কোনো একটা ভৌত রাশি যদি আমরা পরিমাপ করতে যাই, তাহলে এই যে পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ত্রুটি থাকতে পারে। পরিমাপের বিভিন্ন ধরনের ত্রুটি, পরিমাপের বিভিন্ন ধরনের ত্রুটি। তাহলে পরিমাপের ক্ষেত্রে যে ত্রুটিগুলো থাকতে পারে এগুলোর আমরা আগে জানবো যে আসলে কি কি ধরনের ত্রুটি থাকতে পারে। কোনো একটা ভৌত রাশি আমরা পরিমাপ করতে গেলে সেই পরিমাপে কি কি ধরনের ত্রুটি থাকতে পারে এটাই আমরা দেখব। তো দেখো, কোনো একটা ভৌত রাশি আমরা পরিমাপ করতে গেলে সেখানে যান্ত্রিক ত্রুটি থাকতে পারে। যান্ত্রিক ত্রুটি অর্থাৎ যে যন্ত্র দ্বারা আমরা পরিমাপ করতেছি সেই যন্ত্রের সমস্যা থাকতে পারে, সেই সমস্যার জন্য আমাদের পরিমাপে কিছু ত্রুটি থাকতে পারে। এরপরে দেখো, পর্যবেক্ষণমূলক ত্রুটি থাকতে পারে। পর্যবেক্ষণমূলক ত্রুটি, পর্যবেক্ষণমূলক ত্রুটি অর্থাৎ যে পর্যবেক্ষণ করতেছে বা যেভাবে পর্যবেক্ষণ করতেছে সেই পর্যবেক্ষণে অথবা পর্যবেক্ষকের ভুলের কারণে কোনো ত্রুটি থাকতে পারে। পর্যবেক্ষণমূলক ত্রুটি বলতেছে এগুলোকে আমরা। এরপরে এলোমেলো ত্রুটি থাকতে পারে। এলোমেলো ত্রুটি, এলোমেলো ত্রুটি বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে দৈব ত্রুটি। দৈব ত্রুটি বা এটাকে এভাবেও বলা হয় যে অনিয়মিত ত্রুটি। অনিয়মিত ত্রুটি, অনিয়মিত ত্রুটি, র্যান্ডম ইরোরস। আচ্ছা, 4 নম্বরে দেখো, 4 নম্বরে থাকতে পারে পুনরাবৃত্তিক ত্রুটি। পুনরাবৃত্তিক ত্রুটি, পুনরাবৃত্তিক ত্রুটি। ঠিক আছে, তো এর বাহিরেও ত্রুটি আছে। আমরা এই কয়েকটা মোটামুটি শিখবো যে পরিমাপের ক্ষেত্রে এই কয়েক ধরনের ত্রুটি হতে পারে। যান্ত্রিক ত্রুটি, পর্যবেক্ষণমূলক ত্রুটি, এলোমেলো ত্রুটি বা এটাকে আমরা দৈব ত্রুটি বলি বা অনিয়মিত ত্রুটি বলি, আর একটা হচ্ছে পুনরাবৃত্তিক ত্রুটি বা এটাকে আমরা নিয়মিত ত্রুটিও বলতে পারি। পুনরাবৃত্তিক ত্রুটি বা নিয়মিত ত্রুটি, নিয়মিত ত্রুটি। তো এই ত্রুটিগুলো নিয়ে আজকে আমরা পড়াশোনা করব। এর মধ্যে আরো আমরা ক্লাসিফিকেশন করব যান্ত্রিক ত্রুটি আসলে আরো আবার কি কি রকম হতে পারে। তো এই ত্রুটিগুলো নিয়েই আজকে আমাদের পড়াশোনা। তো চলো প্রথমেই আমরা দেখি যে আসলে যান্ত্রিক ত্রুটি বলতে আমরা কি বুঝি। তাহলে যান্ত্রিক ত্রুটি, এই যে যান্ত্রিক ত্রুটি, যান্ত্রিক ত্রুটি। তাহলে যান্ত্রিক ত্রুটি আমরা কি বললাম? কোনো একটা ভৌত রাশি যখন আমরা পরিমাপ করতে যাচ্ছি, কোনো একটা ভৌত রাশি পরিমাপ করতে যাচ্ছি, সেই ভৌত রাশিটা পরিমাপের ক্ষেত্রে আমরা যে যন্ত্রটা ব্যবহার করতেছি সেই যন্ত্রের কোনো সমস্যা যদি থাকে, সেই যন্ত্রের কোনো সমস্যার জন্য আমার পরিমাপে যদি কোনো ধরনের ত্রুটি হয়, সেই ত্রুটিটাকে আমরা কি বলি? সেই ত্রুটিটাকে আমরা বলি হচ্ছে যান্ত্রিক ত্রুটি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? দেখো, এটাকে আমরা লিখতে পারি যে কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে, কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে, কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে যন্ত্রের সমস্যার জন্য, যন্ত্রের সমস্যার জন্য পরিমাপে যে ত্রুটি পরিলক্ষিত হয়, সমস্যার জন্য পরিমাপে যে ত্রুটি পরিলক্ষিত হয়, পরিলক্ষিত হয়, তাকে আমরা কি বলি? তাকে আমরা যান্ত্রিক ত্রুটি বলি। তাকে যান্ত্রিক ত্রুটি বলে, তাকে যান্ত্রিক ত্রুটি বলে। যে যন্ত্র দ্বারা পরিমাপ করব, যে যন্ত্র দ্বারা পরিমাপ করব সেই যন্ত্রের যদি কোনো সমস্যা থাকে এবং তার জন্য আমার পরিমাপে যদি ত্রুটি হয়, সেটাই হচ্ছে যান্ত্রিক ত্রুটি। তাহলে আমরা কিন্তু এটাকে সিম্পলি বলতে পারি যে যান্ত্রিক ত্রুটি মানে আসলে যন্ত্রের সমস্যা। যান্ত্রিক ত্রুটি মানে কি? যান্ত্রিক ত্রুটি মানে আসলে যন্ত্রের সমস্যা। তাহলে যান্ত্রিক ত্রুটি মানে অ্যাকচুয়ালি যন্ত্রের সমস্যা। যন্ত্রের সমস্যার জন্য আমার পরিমাপে যে ভুলটা হবে সেটাকে আমরা কি বলতেছি? সেটাকে আমরা বলতেছি হচ্ছে যান্ত্রিক ত্রুটি। এবার এই যান্ত্রিক ত্রুটি, এই যান্ত্রিক ত্রুটি আছে 3 ধরনের। আমরা 3 ধরনের যান্ত্রিক ত্রুটি নিয়ে পড়ব। আচ্ছা, একটা হচ্ছে শূন্য ত্রুটি, শূন্য ত্রুটি, শূন্য ত্রুটি। 2 নম্বরে আমরা পড়ব পিছট ত্রুটি, পিছট ত্রুটি বা এটাকে ব্যাকল্যাশ ইরর বলে। 3 নম্বরে আমরা পড়ব হচ্ছে লেভেলিং ত্রুটি বা লেভেল ত্রুটি, লেভেল
ত্রুটি বা লেভেলিং ত্রুটি। এই 3 ধরনের যান্ত্রিক ত্রুটি নিয়ে আমরা পড়াশোনা করব, যে শূন্য ত্রুটি, পিছট ত্রুটি, লেভেল ত্রুটি, এই 3 ধরনের ত্রুটি নিয়ে আমরা পড়াশোনা করব। তাহলে দেখো, আমরা যদি প্রথমেই শূন্য ত্রুটি নিয়ে একটু পড়াশোনা করি, শূন্য ত্রুটি আসলে কি জিনিস। দেখো, যেই সকল যন্ত্র আমরা পড়াশোনা করছি, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ, ঠিক আছে, তো এই যে সকল যন্ত্রে দুইটা স্কেল থাকে, অর্থাৎ একটা মেইন স্কেল এবং তার সাথে একটা সাহায্যকারী স্কেল থাকে, ভার্নিয়ার স্কেল বা বৃত্তাকার স্কেল যেটাই বলি। মেইন স্কেলের সাথে যখন একটা সাহায্যকারী স্কেল থাকে, তখন দেখো এই যে সকল যন্ত্রে দুইটা স্কেল থাকতেছে, এই যন্ত্রগুলোতে দুইটা স্কেলের কিন্তু দুইটা শূন্য দাগ আছে। তাহলে এই যে দুইটা স্কেলের দুইটা যে শূন্য দাগ প্রাথমিক অবস্থায়, অর্থাৎ চোয়াল স্পর্শ করা অবস্থায়, এই শূন্য দাগগুলো যদি পরস্পরের সাথে মিলে থাকে, অর্থাৎ মেইন স্কেলের শূন্য দাগ আর সাহায্যকারী যে স্কেল, সেটা ভার্নিয়ার স্কেল বা বৃত্তাকার স্কেল হতে পারে, এই সাহায্যকারী স্কেলের শূন্য দাগ যদি পরস্পরের সাথে মিলে থাকে বা একই রেখা বরাবর থাকে, তাহলে ত্রুটি নাই। কিন্তু যদি মিলে না থাকে, তাহলে সেখানে ত্রুটি আছে। আর এই ত্রুটিটাকে আমরা কি বলি? এই ত্রুটিটাকে আমরা বলি শূন্য ত্রুটি। যে মেইন স্কেল আর সাহায্যকারী স্কেলের শূন্য দাগ যদি মিলে না থাকে, প্রাথমিক অবস্থায় এটা যদি মিলে না থাকে, তাহলে সেই ত্রুটিটাকে আমরা কি বলি? সেই ত্রুটিটাকে বলা হয় শূন্য ত্রুটি। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি? তাহলে এই যে প্রাথমিক অবস্থায়, প্রাথমিক অবস্থায়, তো প্রাথমিক অবস্থায় মানে কি? প্রাথমিক অবস্থায় বলতে বোঝানো হচ্ছে, এই যে প্রাথমিক অবস্থায় মানে হচ্ছে চোয়াল স্পর্শ করা অবস্থায়, চোয়াল স্পর্শ করা অবস্থায়, চোয়াল স্পর্শ করা অবস্থায়, বস্তু পরিমাপের সময় কিন্তু না, এটা প্রাথমিক অবস্থায়, চোয়াল স্পর্শ করা অবস্থায়। চোয়াল স্পর্শ করা অবস্থায় এই যে পরিমাপের কোনো যন্ত্র, এই যে পরিমাপের কোনো যন্ত্রের, যে সকল যন্ত্রে দুইটা স্কেল আছে, কোনো যন্ত্রের, পরিমাপের কোনো যন্ত্রের প্রধান স্কেলের শূন্য দাগ, প্রধান স্কেলের শূন্য দাগ ও সাহায্যকারী যে স্কেল, অর্থাৎ সেটা হতে পারে ভার্নিয়ার স্কেল, সেটা হতে পারে বৃত্তাকার স্কেল, সাহায্যকারী স্কেল বলতেছি আমরা, সাহায্যকারী স্কেলের শূন্য দাগ যদি মিলে না থাকে, যদি মিলে না থাকে, মিলে না থাকে, মিলে না থাকা মানে কি? অর্থাৎ একই রেখা বরাবর না থাকে, একই রেখা বরাবর না থাকে, রেখা বরাবর না থাকে, তবে তাকে শূন্য ত্রুটি বলে। তবে তাকে আমরা কি বলি? না থাকে। তবে তাকে আমরা শূন্য ত্রুটি বলি। না থাকে, তবে তাকে শূন্য ত্রুটি বলে। অর্থাৎ ওই যন্ত্রে ত্রুটি আছে, ওই যন্ত্রে কি আছে? ত্রুটি আছে। এই ত্রুটিকে আমরা বলি হচ্ছে শূন্য ত্রুটি। তাহলে এই যে আমাদের যে সকল যন্ত্রে দুইটা স্কেল আছে, স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গেজ, ঠিক আছে, বা স্ক্রু গজ, অথবা আমাদের স্ফেরোমিটার, তো এই যন্ত্রগুলোতে দুইটা স্কেল থাকার কারণে এই দুইটা স্কেলের একটা মূল স্কেল, একটা সাহায্যকারী স্কেল, দুইটা শূন্য দাগ আছে। এই শূন্য দাগগুলো প্রাথমিক অবস্থায় বা চোয়াল স্পর্শ করা অবস্থায় মিলে থাকার কথা, একই রেখা বরাবর থাকার কথা। যদি না থাকে, তবে সেই ত্রুটিটাকে আমরা কি বলি? শূন্য ত্রুটি বলি। আচ্ছা, এবার আমরা চলো একটু এই যে স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজের ক্ষেত্রে এই শূন্য ত্রুটিটা কেমন হয় একটু দেখে আসি। তাহলে স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজের ক্ষেত্রে শূন্য ত্রুটি, তাহলে প্রথমে আমরা একটু স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে দেখি। স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে শূন্য ত্রুটি, এই যে স্লাইড ক্যালিপার্সের শূন্য ত্রুটি কেমন? স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে শূন্য ত্রুটি, শূন্য ত্রুটি। আচ্ছা, তাহলে আমরা জানি স্লাইড ক্যালিপার্সে কয়টা স্কেল থাকে? স্লাইড ক্যালিপার্সে দুইটা স্কেল, একটাকে আমরা বলি মূল স্কেল বা প্রধান স্কেল, যেটা হিসেবে মিটার স্কেল থাকে, আর একটা তার উপর দিয়ে যেটা স্লাইড করে সেই স্কেলটাকে আমরা বলি হচ্ছে ভার্নিয়ার স্কেল। তাহলে এই যে আমরা যদি দেখো, এখানে যদি একটা মূল স্কেল আমরা দেখাই, তাহলে এটা হচ্ছে আমাদের মূল স্কেল। এই যে আমাদের মূল স্কেল এভাবে মিটার স্কেলের মতো ভাগ করা থাকে, আমাদের মূল স্কেল এইভাবে আমাদের ভাগ করা থাকে। আচ্ছা, এবার প্রাথমিক অবস্থায় দেখো, যদি ভার্নিয়ার স্কেল, এটা আমাদের কি স্কেল? মূল স্কেল, মেইন স্কেল, এটা আমাদের হচ্ছে মেইন স্কেল। এবার ভার্নিয়ার স্কেলের, এটা মূল স্কেলের শূন্য দাগ। এবার ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি ঠিক একই রেখা বরাবর থাকে, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি, ভার্নিয়ার স্কেলে ভাবে ভাগ করা আছে, ভার্নিয়ার স্কেলে ভাবে ভাগ করা আছে, 20 ভাগে থাকতে পারে, 10 ভাগে ভাগ করা থাকতে পারে। প্রাথমিক অবস্থায় এই যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ, ভার্নিয়ার স্কেল, এটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেল। তাহলে মেইন স্কেল, ভার্নিয়ার স্কেল, তাহলে প্রধান স্কেলের শূন্য দাগ আর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি একই রেখা বরাবর থাকে, তার মানে এখানে ত্রুটি নেই,
এখানে এই যে কোনো স্কেলে কোনো কিন্তু ত্রুটি নেই, এখানে ত্রুটি নেই, মানে শূন্য ত্রুটির মান শূন্য, এখানে কোনো শূন্য ত্রুটি নাই। কারণ কি, এই যে শূন্য দাগ মিলে আছে। কিন্তু দেখো যদি মিলে না থাকে, যদি মিলে না থাকে, অর্থাৎ এই যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা যদি এই দিকে থাকে বা এই দিকে থাকে, দুই দিকেই থাকতে পারে, মিলে না থাকলে কি হতে পারে, দেখো এই শূন্য দাগ যদি ভার্নিয়ার স্কেলের শূন্য যদি এখানে না থাকে, এই যে সামনে থাকতে পারে, আবার পেছনে থাকতে পারে, বা আমরা বলতে পারি ডানে আছে বা বামে আছে, এটা থাকতে পারে। তাহলে যদি মিলে না থাকে তাহলে কিন্তু দুই রকম পসিবল কেস হতে পারে। কি হতে পারে, দেখো এই যে এটা হচ্ছে মনে করো আমাদের প্রধান স্কেলের শূন্য দাগ, প্রধান স্কেল এভাবে ভাগ করা আছে, আর নিচে আমাদের ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ। তাহলে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা ধরো এইখানে আছে, এইটা হচ্ছে আমাদের ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ। তাহলে এরা মিলে নাই, মিলে আছে না, তাহলে এখানে কিন্তু আমাদের শূন্য ত্রুটি আছে। আবার এইরকম কেসও হতে পারে যে এইটা হচ্ছে আমাদের প্রধান স্কেল, ধরো এইটা হচ্ছে আমাদের প্রধান স্কেল, এইটা আমাদের প্রধান স্কেল, এইভাবে আমাদের প্রধান স্কেল ভাগ করা আছে, ঠিক আছে, এইভাবে আমাদের প্রধান স্কেল ভাগ করা। আর ভার্নিয়ার স্কেলটা আমাদের ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ এইখানে আছে, ভার্নিয়ার স্কেল এভাবে ভাগ করা আছে। যদি মিলে না থাকে এরকম পসিবল কিন্তু দুইটা কেস হতে পারে, অর্থাৎ এই যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের ডানে থাকতে পারে, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের বামে থাকতে পারে। তাহলে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ ডানে থাকতে পারে প্রধান স্কেলের শূন্য দাগের, আর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ মিলে নাই, বামে থাকতে পারে। পসিবল কিন্তু এই দুইটা কেস হতে পারে। তো যদি ডানে থাকে বা যদি বামে থাকে, যেটাই থাকুক না কেন মিলে তো নাই, তার মানে কিন্তু দুইটাই কিন্তু শূন্য ত্রুটি, দুইটাই শূন্য ত্রুটি। এখন যদি ডানে থাকে তখন এইটাকে আমরা বলি হচ্ছে, এইটাকে আমরা বলি ধনাত্মক শূন্য ত্রুটি, এইটাকে আমরা বলি ধনাত্মক শূন্য ত্রুটি, ধনাত্মক শূন্য ত্রুটি। আর যদি বামে থাকে তখন এইটাকে আমরা বলি কি, ঋণাত্মক শূন্য ত্রুটি, তখন এইটাকে আমরা বলি ঋণাত্মক শূন্য ত্রুটি, ঠিক আছে। তাহলে যদি মিলে থাকে তাহলে কিন্তু ত্রুটি নাই, যদি মিলে থাকে তাহলে ত্রুটি নাই। কিন্তু যদি না মিলে তাহলে কি হতে পারে, পসিবল দুইটা কেস হতে পারে আমাদের। কি কেস, যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের ডানে চলে যেতে পারে, অথবা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ প্রধান স্কেলের শূন্য দাগের বামে চলে আসতে পারে বা পেছনে চলে আসতে পারে। তাহলে এই দুইটা কেস হতে পারে, তার মানে আমার ত্রুটি আছে, এই দুইটার যে কোনো একটা দেখলেই ত্রুটি আছে। এখন যদি ডানে যায়, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা যদি ডানে যায় ধনাত্মক শূন্য ত্রুটি, আর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি বামে চলে আসে বা পেছনে চলে আসে সেটাকে আমরা কি বলি, ঋণাত্মক শূন্য ত্রুটি বলি। তাহলে এই যে শূন্য ত্রুটি এটাও কিন্তু দুই ধরনের। কয় ধরনের, দুই ধরনের। তাহলে আমরা কি লিখতে পারি, যে এই যে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে ধনাত্মক শূন্য ত্রুটি, তাহলে দেখো স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে এই যে ধনাত্মক শূন্য ত্রুটি, তাহলে ধনাত্মক শূন্য ত্রুটি আমাদের কোনটা হচ্ছে, ধনাত্মক শূন্য ত্রুটি। এটা স্লাইড ক্যালিপার্সের জন্য আমরা দেখতেছি। তাহলে এই যে স্লাইড ক্যালিপার্সের ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি মূল স্কেল বা প্রধান স্কেল, এই যে মূল স্কেলের শূন্য দাগের ডানে থাকে, মূল স্কেলের শূন্য দাগের ডানে থাকে বা আমরা বলতে পারি সামনে থাকে, তবে তাকে ধনাত্মক শূন্য ত্রুটি বলে। তবে তাকে আমরা কি বলবো, ধনাত্মক শূন্য ত্রুটি বলবো, ঠিক আছে, যেটা আমরা একটু আগে দেখলাম। আচ্ছা, ঋণাত্মক শূন্য ত্রুটি তাহলে কোনটা হবে, যদি বামে থাকে, ঋণাত্মক শূন্য ত্রুটি, ঋণাত্মক শূন্য ত্রুটি। তাহলে ঋণাত্মক শূন্য ত্রুটি হবে হচ্ছে যদি বামে থাকে, যদি বামে থাকে। এই যে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ যদি মূল স্কেলের শূন্য দাগের বামে থাকে, শূন্য দাগের বামে থাকে, বা আমরা বলতে পারি পিছনে থাকে, বামে থাকে, তবে তাকে কি বলে, তবে তাকে ঋণাত্মক শূন্য ত্রুটি বলে। আচ্ছা, এবার খেয়াল করো, তাহলে ত্রুটি আছে মানে শূন্য দাগের সাথে মিলে নাই। এবার এই ত্রুটিটা আমরা একটু নির্ণয় করতে চাই, যে ধনাত্মক শূন্য ত্রুটি কতটুকু ত্রুটি আছে, আর ঋণাত্মক শূন্য ত্রুটি যদি হয় তাহলে কতটুকু ত্রুটি আছে, এইটা আমরা একটু নির্ণয় করতে চাই। তাহলে দেখো আমরা ধনাত্মক শূন্য ত্রুটি কোনটা, তাহলে এই যে মেইন স্কেলের শূন্য দাগ
আর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা কি হবে? ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা এরকম ডানে থাকবে। স্কেলগুলো আমাদের এরকম ভাগ করা আছে, স্কেলগুলো আমাদের ভাগ করা থাকবে। তাহলে ভার্নিয়ার স্কেলটাও কিন্তু আমাদের এইভাবে ভাগ করা, ভার্নিয়ার স্কেলটাও এইভাবে ভাগ করা আছে। আচ্ছা, এরকম 20 ভাগ বা 10 ভাগে ভাগ করা আছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের ধনাত্মক শূন্য ত্রুটি। এবার এই শূন্য ত্রুটির মানটা কত, এই মানটা আমি নির্ণয় করতে চাই যে কতটুকু আসলে ত্রুটি হয়েছে। এই যে এতটুকু আমাদের আসলে ত্রুটি, এতটুকু ত্রুটি হয়েছে, মিলে থাকার কথা ছিল কিন্তু সে এতটুকু সামনে গেছে। স্কেলটা, এই ভার্নিয়ার স্কেলটা এতটুকু সামনে গিয়ে বসে আছে। কতটুকু, এই ত্রুটির মানটুকু কত, এটা আমরা কিভাবে বের করব? তাহলে এই যে যান্ত্রিক ত্রুটি অর্থাৎ এই ধনাত্মক শূন্য ত্রুটির মানটা আমরা কিভাবে বের করব? এটাকে আমরা ই দ্বারা দেখাই। তাহলে ই সমান সমান আসলে কত হবে? প্রথমত দেখো, এটা যেহেতু ধনাত্মক শূন্য ত্রুটি, তাহলে এটা ধনাত্মক শূন্য ত্রুটি, তাহলে ই এর ভ্যালু কি হবে? ই আসলে পজিটিভ, ধনাত্মক, তাহলে ই এর ভ্যালু হচ্ছে পজিটিভ। আচ্ছা, এবার এই যে ধনাত্মক শূন্য ত্রুটি আমরা যে এটা বের করব কিভাবে? তাহলে দেখো, এখন শূন্য দাগ মিলে নাই, শূন্য দাগ এখন মিলে নাই। তাহলে এখন তোমাকে খুঁজে বের করতে হবে এই যে এই অবস্থায় শূন্য দাগটা ডানে আছে, মিলে নাই, তাহলে কোন দাগটা মিলে আছে? এই যে ভার্নিয়ার স্কেলের কোন দাগটা, এইদিকে তো আরো এরকম দাগ আছে, কোন দাগটা আসলে ভার্নিয়ার স্কেলে মিলে আছে সেই দাগটা খুঁজে বের করতে হবে। তাহলে তুমি সেই দাগটা খুঁজে বের করবা। ধরো এখানে আমরা জাস্ট ধরে নিলাম যে এই যে 2 নাম্বার দাগটা এখন মিলে আছে, এই যে 2 নাম্বার দাগটা মিলে আছে প্রধান স্কেলের সাথে। 2 নাম্বার ভার্নিয়ার স্কেলের এই যে 2 নাম্বার দাগ, এই 2 নাম্বার দাগটা মিলে আছে। তাহলে কি করতে হবে? এই যে 2 যত নাম্বার দাগ মিলে আছে তার সাথে তুমি এই স্কেলটার যে ভার্নিয়ার কনস্ট্যান্ট থাকবে সেই ভার্নিয়ার কনস্ট্যান্ট গুণ দিলেই তুমি কি পাবা? ই এর মানটা পেয়ে যাবা, এর মানটা পেয়ে যাবো। কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এই ত্রুটিটা কি ত্রুটি? ধনাত্মক। কেন ধনাত্মক? কারণ ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ কি অবস্থায় আছে? ডানে আছে। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ, মূল স্কেলের শূন্য দাগ কোথায় আছে? ডানে আছে। এখন কতটুকু ত্রুটি তুমি বের করবা? তাহলে দেখো, যেহেতু শূন্য দাগ মিলে নাই, তাহলে তুমি খুঁজে বের করবা আচ্ছা শূন্য দাগ মিলে নাই, তাহলে কোন দাগটা মিলে আছে দেখি তো। আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা ধরে নিছি 2 নাম্বার দাগ মিলে আছে। তাহলে যত নাম্বার দাগ মিলে আছে তার সাথে কি করবা? তুমি ভার্নিয়ার ধ্রুবক গুণ করে দিবা। তাহলে গুণ করে দিলে এখানে যে মানটা পাবা এটাই হচ্ছে ই এর মান, এবং এই ত্রুটিটা অবশ্যই পজিটিভ। এই ত্রুটি অবশ্যই কি? এটা পজিটিভ। আচ্ছা, এবার আসো ঋণাত্মক শূন্য ত্রুটি। তাহলে ঋণাত্মক শূন্য ত্রুটি আমরা একটু কি দেখলাম? ঋণাত্মক শূন্য ত্রুটি কেমন? তাহলে এইটা হচ্ছে প্রধান স্কেলের শূন্য দাগ। প্রধান স্কেলের আমাদের এইভাবে দাগ কাটা থাকে, মিটার স্কেল আমাদের প্রধান স্কেল হিসেবে কাজ করতেছে, তাহলে এইভাবে কিন্তু দাগ কাটা থাকে। আর ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা কই থাকবে? ভার্নিয়ার স্কেলের শূন্য দাগটা বামে থাকবে, এটা ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ। তাহলে ভার্নিয়ার স্কেল এভাবে কিন্তু আমাদের দাগ কাটা আছে, ভার্নিয়ার স্কেল এভাবে দাগ কাটা আছে। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে ঋণাত্মক শূন্য ত্রুটি, বামে আছে ঋণাত্মক শূন্য ত্রুটি। এখন তার থাকার কথা ছিল কিন্তু এইখানে শূন্য দাগটার, তাহলে ওইখানে নাই। তাহলে কতটুকু সে পিছনে আছে, এটাই তো কথা, যে কতটুকু সে পিছনে আছে, এই ত্রুটিটুকু কত এটা তুমি বের করবা। তাহলে এই যে ত্রুটি, এই যান্ত্রিক ত্রুটিকে আমরা ই দ্বারা দেখাই। অবশ্যই এই ই এর মানটা কি? নেগেটিভ। অবশ্যই এই কি? নেগেটিভ। তো মানটা কত? ত্রুটিটা নেগেটিভ, কিন্তু এই মানটা কত আসলে এটা আমরা জানতে চাই। তাহলে তুমি কি করবা? শূন্য দাগ মিলে নাই, শূন্য দাগ তো মিলে নাই, তাহলে এবার তুমি খুঁজে বের করবা যে কোন দাগটা মিলে আছে। ধরে নাও এখানে আমরা ধরে নিলাম যে 3 নাম্বার দাগটা মিলে আছে। কত নাম্বার দাগটা মিলে আছে? যে 3 নাম্বার দাগটা মিলে আছে, আমরা ধরে নিলাম 3 নাম্বার দাগটা মিলে আছে। তাহলে তোমার কি করতে হবে? এই যে ভার্নিয়ার স্কেলে মোট যে ভাগ সংখ্যা n থেকে এই 3 বিয়োগ করে দিয়ে তোমাকে ভার্নিয়ার ধ্রুবকের সাথে গুণ করতে হবে। যখন আমরা ঋণাত্মক ত্রুটি বের করবো সেই ক্ষেত্রে, ঋণাত্মক ত্রুটি যখন বের করবো সেই ক্ষেত্রে যত নাম্বার দাগটা মিলে আছে, তাহলে মোট যে ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেল মোট 10 ভাগে ভাগ করা থাকতে পারে, মোট 20 ভাগে ভাগ করা থাকতে পারে। তাহলে মোট যে ভাগ সংখ্যা, সেই ভাগ সংখ্যা থেকে তুমি কি করবা? সেই ভাগ সংখ্যা থেকে যত নাম্বার দাগটা মিলে আছে সেটা বিয়োগ করে দিবা ইনটু ভার্নিয়ার ধ্রুবক। তাহলে এখানে তুমি যা পাবা সেটাই হচ্ছে তোমার যান্ত্রিক ত্রুটি। এন কি? ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা। এন কি? এই যে ভার্নিয়ারের মোট ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে এন। ঠিক আছে, তাহলে এই যে তুমি ত্রুটির মানটা এখানে পেয়ে যাবে। কিন্তু ত্রুটিটা কি? অবশ্যই ত্রুটিটা ঋণাত্মক ত্রুটি। এই ত্রুটিটা কি হবে? অবশ্যই ঋণাত্মক ত্রুটি হবে। আচ্ছা, এখন দেখো আমরা যে মূল সূত্র শিখছিলাম যে স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে, যে দৈর্ঘ্য বলো, প্রস্থ বলো, বা ব্যাস বলো, উচ্চতা বলো, তাহলে সেটা কি ছিল? এম, এই যে ভি ইন্টু ভিসি মাইনাস এই যে প্লাস মাইনাস ই। এই যে এখানে প্লাস মাইনাস ছিল, কারণ হচ্ছে এই ত্রুটি কি হতে পারে? ধনাত্মক হতে পারে, আবার ত্রুটি কি হতে পারে? ঋণাত্মক হতে পারে। তাহলে আমরা জাস্ট ই এর মানটা এখানে বসাবো। যদি ধনাত্মক ত্রুটি হয় তাহলে প্লাস ই, ধনাত্মক ত্রুটি হলে প্লাস ই, আর ঋণাত্মক ত্রুটি হলে কি? মাইনাস ই। এই যে মাইনাস ই, ই এর মানটা এখানে থাকবে। তাহলে এই যে ই এর মান কিভাবে পাবা? তুমি এইভাবে ই এর মান কিন্তু পাবা। আচ্ছা, এবার দেখো এইখানে খেয়াল করো, তাহলে এই যে পার্টটুকু, এই পার্টটাকে আমরা বলতেছি হচ্ছে আপাত পার্ট।
আপাত পাঠ, মানে এর মধ্যে কিন্তু আসলে ত্রুটি থাকতে পারে, ত্রুটি যে যান্ত্রিক ত্রুটি সেটা কিন্তু আছে। এবার এই আপাত পাঠ থেকে এই যে ত্রুটি, এটা কি করা আছে দেখো তো, এই ত্রুটি কি করা হচ্ছে, আপাত পাঠ থেকে এই ত্রুটি কিন্তু বিয়োগ করা হচ্ছে। তাহলে আপাত ত্রুটি থেকে, আপাত পাঠ থেকে আমরা যখন এই যে যান্ত্রিক ত্রুটি বিয়োগ করে দিচ্ছি, এটা যান্ত্রিক ত্রুটি, তো যান্ত্রিক ত্রুটি প্লাস মাইনাস হতে পারে, যান্ত্রিক ত্রুটি যখন বিয়োগ করে দেই তখন আমরা কি পাই, এই যে প্রকৃত পাঠ পাই, তখন আমরা কি পাই, প্রকৃত পাঠ পাই, এই যে প্রকৃত পাঠ। তো অনেক ক্ষেত্রে আমাদের যান্ত্রিক ত্রুটি হিসাব করতে হয় না, মানে ইর মান 0, তো ইর মান 0 মানে আপাত পাঠও যা প্রকৃত পাঠও তাই। এই যে যান্ত্রিক ত্রুটি এটা 0, তার মানে আপাত পাঠ আর প্রকৃত পাঠ সমান সমান, ত্রুটি নাই, তার মানে আপাত পাঠও যা প্রকৃত পাঠও তাই। অনেক ক্ষেত্রেই কিন্তু বেশিরভাগ কেসে আমাদের যান্ত্রিক ত্রুটির কথা বলা থাকে না, আমরা 0 ধরে নিই, 0 ধরে নিয়ে কিন্তু সূত্রের এই অংশটা ইউজ করি। কিন্তু যখন যান্ত্রিক ত্রুটির কথা বলা থাকবে তখন কিন্তু তোমাকে হিসাব করতে হবে যে ধনাত্মক শূন্য ত্রুটি হলে এখানে প্লাস ঋণাত্মক শূন্য ত্রুটি হলে এখানে মাইনাস ইর মান কিভাবে ক্যালকুলেশন করবা, যদি ধনাত্মক শূন্য ত্রুটি হয়, শূন্য দাগ মিলে নাই, ডানে আছে, তাহলে দেখবা এবার কত নাম্বার দাগটা মিলে আছে, কত নাম্বার দাগটা মিলে আছে, 2 নাম্বার দাগ, তাহলে 2 এর সাথে 2 ইনটু ভিসি, এই স্কেলের একটা ভার্নিয়ার ধ্রুবক থাকবে, সে ভার্নিয়ার ধ্রুবক দিয়ে গুণ করলে মান পেয়ে যাবা। ঋণাত্মক শূন্য ত্রুটি যদি হয় কিভাবে বুঝবা, তাহলে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ বামে থাকবে, পেছনে থাকবে, এবার দেখবা কত নাম্বার দাগটা মিলে আছে, কত নাম্বার দাগটা মিলে আছে, মনে করো 3 নাম্বার দাগ। এবার ঋণাত্মক শূন্য ত্রুটির ক্ষেত্রে কি করবা, মোট যে ভাগ সংখ্যাটা আছে, মোট যে ভাগ সংখ্যাটা আছে সেই ভাগ সংখ্যা থেকে যত নাম্বার দাগটা মিলে আছে বিয়োগ করে দিবা, যত নাম্বার দাগটা মিলে থাকবে, এটা তো আমরা ধরে নিছি যে এখানে 3 নাম্বার দাগ মিলে আছে, তোমার 5 নাম্বার দাগ থাকতে পারে, 7 নাম্বার দাগ মিলে থাকতে পারে, তো যেটা থাকবে সেটা বিয়োগ করে দিবা, বিয়োগ করে ভার্নিয়ার ধ্রুবকের সাথে গুণ করবা, ইর মানটা পাবা। কিন্তু সেটা কি হবে, এখানে মাইনাস এই যে এর জায়গায় কিন্তু বসাবা মানটা থাকবে মাইনাস হিসাবে, তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু তখন আবার প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে তখন কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে আমরা দেখো এটা বলতে পারি যে ধনাত্মক শূন্য ত্রুটির ক্ষেত্রে এই যে আপাত পাঠ থেকে, আপাত যে পাঠ, আপাত পাঠ থেকে এটা আমরা বলতে পারি, দেখো এখানে প্লাস যদি লেখো তাহলে এই যে প্লাস মাইনাসে মাইনাস থাকবে, তাহলে ধনাত্মক ত্রুটির ক্ষেত্রে আপাত পাঠ থেকে আমি যদি যান্ত্রিক ত্রুটি বাদ দেই তাহলে কি পাই, যান্ত্রিক ত্রুটি বাদ দেই তাহলে আমরা কিন্তু প্রকৃত পাঠ পাই। কেন, এই যে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে কি থাকবে, মাইনাস থাকবে, তাহলে এই যে প্রকৃত পাঠ পাই। আর ঋণাত্মক শূন্য ত্রুটির ক্ষেত্রে দেখো এই যে আপাত পাঠ, আপাত পাঠ, এবার ত্রুটি তোমার কি ঋণাত্মক, ত্রুটি তোমার কি ঋণাত্মক, এই যে এখানে কিন্তু প্লাস মাইনাস ছিল, তাহলে ত্রুটি তোমার হচ্ছে ঋণাত্মক, তাহলে এখানে মাইনাসই, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে, প্লাস, তাহলে এখানে মাইনাস যান্ত্রিক ত্রুটি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, অর্থাৎ ঋণাত্মক শূন্য ত্রুটির ক্ষেত্রে যে মাইনাসে মাইনাসে যেহেতু প্লাস, তাহলে এই যে যান্ত্রিক ত্রুটি, এই যে যান্ত্রিক ত্রুটি মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, তাহলে তুমি পাবা প্রকৃত পাঠ, তাহলে তুমি প্রকৃত পাঠ পাবা। অর্থাৎ ধনাত্মক শূন্য ত্রুটির ক্ষেত্রে আপাত পাঠ থেকে যান্ত্রিক ত্রুটি বিয়োগ করে দিলেই হয়, তাহলে প্রকৃত পাঠটা পাওয়া যায়। আর ঋণাত্মক শূন্য ত্রুটির ক্ষেত্রে আপাত পাঠের সাথে যান্ত্রিক ত্রুটি যোগ করতে হয়, তাহলে প্রকৃত পাঠ পাওয়া যায়। এটা এই যে সূত্র থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, সূত্র থেকে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আপাত পাঠ কোনটা, এই যে এই অংশটুকু মিলে যা পাওয়া যায় এটাকে আমরা আপাত পাঠ বলতেছি, আপাত পাঠ বলতেছি। আশা করি তোমরা সবাই ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা একটু সিমুলেশন দেখবো। এটা চলো আমরা একটু সিমুলেশনে এটা দেখে আসি যে আসলে যান্ত্রিক ত্রুটি থাকলে কি হয়। তাহলে এই যে আমাদের ভার্নিয়ার ক্যালিপার বা স্লাইড ক্যালিপার্স, ঠিক আছে। তো দেখো এই যন্ত্রে আমাদের কিন্তু কোনো শূন্য ত্রুটি নাই, এখানে দেখো শূন্য দাগ কিন্তু মিলে আছে আমাদের, এই যে শূন্য দাগ, উপরে হচ্ছে মেইন স্কেলের শূন্য দাগ আর নিচে কি ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ, তাহলে এই শূন্য দাগ কিন্তু মিলে আছে, তাহলে এই যন্ত্রে শূন্য ত্রুটি নাই। এখন এই যে এখানে দেখো জিরো এরর জিরো দেখাইতেছে, আশা করি দেখতে পাচ্তেছো, তাহলে জিরো এরর দেখাইতেছে। আচ্ছা, এবার আমরা একটু জিরো এরর অ্যাড করবো এখানে, তাহলে জিরো এরর আমরা একটু অ্যাড করলাম। দেখো এইবার কিন্তু এখানে শূন্য ত্রুটি আছে, কি শূন্য ত্রুটি, ধনাত্মক শূন্য ত্রুটি। এই যে ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ ডানে চলে গেছে, মূল স্কেলের শূন্য দাগের ডানে চলে গেছে, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ ডানে চলে গেছে। এবার এই ত্রুটির মানটা কত এটা তুমি একটু জানতে চাও, যে এই যে ধনাত্মক শূন্য ত্রুটি, তো অবশ্যই ধনাত্মক শূন্য ত্রুটি, তাহলে এই ধনাত্মক শূন্য ত্রুটির মানটা কত এইটা একটু তুমি জানতে চাও, যে এই যে এর ভ্যালুটা কত। অবশ্যই এখানে কি পজিটিভ, অবশ্যই পজিটিভ। কিভাবে বুঝলাম, ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ ডানে আছে, মূল স্কেলের শূন্য দাগের, এখন এর মানটা কত, এই যে এর মান। এবার তুমি খুঁজতে হবে যে কোন দাগটা আসলে মিলে গেছে, কোন দাগটা মিলে গেছে। দেখো এই দাগটা মিলে আছে, এই যে 5 নাম্বার দাগ, ভার্নিয়ার স্কেলে কত নাম্বার দাগ মিলে আছে, 5, এই যে 5 নাম্বার দাগটা মিলে আছে। তাহলে তুমি কি করবা, এই যে 5-এর সাথে এই স্কেলটার যে ভার্নিয়ার ধ্রুবক সেটা গুণ করে দেবা, এই যে ইনটু হচ্ছে ভিসি। এই স্কেলে ভার্নিয়ার ধ্রুবক কত হবে বলো তো, এই স্কেলে দেখো মোট ভাগ সংখ্যা n 10, ঠিক আছে, আর প্রধান স্কেলের এক ঘরের মান হচ্ছে 1, তাহলে ভার্নিয়ার ধ্রুবক এই স্কেলটার আমরা যেটা পাবো, এই যে ভিসি ইজ ইকুয়াল টু এস ডিভাইডেড বাই এন
n মাইনাস m। ঠিক আছে, এখান থেকে আমরা ভার্নিয়ার ধ্রুবক যেটা পাবো সেটা এখানে বসাই দিলেই কিন্তু তুমি ইর মানটা পেয়ে গেলা। ইর মানটা কিন্তু তুমি এখান থেকে পেয়ে গেলা যে এই ধনাত্মক শূন্য ত্রুটির মানটা কত। এরপরে ই কিন্তু তুমি মূল সূত্র ব্যবহার করে প্রকৃত পার্ট পেয়ে যাবা। অবশ্যই এইটা কি পজিটিভ, অবশ্যই ই কি পজিটিভ। ঠিক আছে, আমি চাইলে কিন্তু দেখো এই ত্রুটির মানটা একটু চেঞ্জ করে ফেলতে পারি। আমি চাইলেই এই ত্রুটির মান কিন্তু একটু চেঞ্জ করে ফেললাম। ধরো এই ত্রুটির মানকে আমি চেঞ্জ করে দিব। এই যে ত্রুটির মান দেখো এখনো কিন্তু এটা ধনাত্মক শূন্য ত্রুটি। কেন? ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ ডানে আছে, কিন্তু দেখো এই ত্রুটির মানটা চেঞ্জ হয়ে গেছে, এটা আরো ডানে সরে গেছে। তাহলে আরো ডানে কতটুকু, এই যে কতটুকু ডানে সরে আছে এটা আমি জানতে চাই, যে কতটুকু সামনে সরে গেছে, তো মিলে থাকার কথা। তাহলে এবার তোমাকে খুঁজতে হবে, দেখো এই যে 8 নাম্বার দাগটা, 8 নাম্বার দাগটা আশা করি দেখা যায়, 8 নাম্বার দাগটা সবচেয়ে ভালো মিলে আছে ভার্নিয়ার স্কেল 8 নাম্বার দাগটা। তাহলে তুমি এবার ইর মান বের করবা। তাহলে ইর মান অবশ্যই ই পজিটিভ, ই কি পজিটিভ, কত হবে 8 ইন্টু ভিসি। এই স্কেলটার যে ভার্নিয়ার ধ্রুবক গুণ করে দিলেই তুমি যান্ত্রিক ত্রুটি কতটুকু ত্রুটি আছে এই যন্ত্রে সেটা পেয়ে যাবা। এরপর মূল সূত্র এটাকে ব্যবহার করে তুমি সেখান থেকে কি পাবা, প্রকৃত পার্ট পাবা। আচ্ছা, এবার আমরা যদি একটু ঋণাত্মক ত্রুটি দেখি, ধরো আমরা একটু ঋণাত্মক ত্রুটি দেখব। তাহলে এই যে একটু ঋণাত্মক ত্রুটি আমরা সেট করি। দেখো ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ কোথায়, বামে। ভার্নিয়ার স্কেলের শূন্য দাগ কোথায়, বামে। ঠিক আছে, তাহলে এটা কি শূন্য ত্রুটি, ঋণাত্মক শূন্য ত্রুটি, ঋণাত্মক শূন্য ত্রুটি। এবার তুমি ঋণাত্মক শূন্য ত্রুটি মানটা বের করতে চাও, তাহলে এই মানটা তুমি বের করবে। এবার দেখো তো এখানে কত নাম্বার দাগটা মিলে আছে, ভার্নিয়ার স্কেলে কত নাম্বার দাগটা মিলে আছে একটু দেখো তো। এই যে 6 নাম্বার দাগটা মিলে আছে। ভার্নিয়ার স্কেলে কত নাম্বার দাগ মিলে আছে, 6 নাম্বার দাগটা মিলে আছে। ভার্নিয়ার স্কেলে কত নাম্বার দাগ, 6 নাম্বার দাগ। এবার তুমি ত্রুটির মানটা বের করতে চাও, তাহলে যেহেতু এটা ঋণাত্মক শূন্য ত্রুটি, এই ত্রুটিটা কি ঋণাত্মক, তাহলে তুমি এই যে n ভার্নিয়ার স্কেলে মোট ভাগ সংখ্যা n মাইনাস কত হবে 6 নাম্বার দাগ মিলে আছে, যেহেতু ঋণাত্মক শূন্য ত্রুটি, তাহলে 6 ইন্টু হচ্ছে ভিসি এই যন্ত্রের যে ভার্নিয়ার ধ্রুবক। এবার এখান থেকে তুমি n এর মান হচ্ছে 10, এই যে ভার্নিয়ার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে n এর মান 10 মাইনাস 6 ইন্টু হচ্ছে ভিসি, তার মানে 4 ইন্টু ভিসি, 4 ইন্টু ভিসি। কিন্তু এই ত্রুটির মান কি মাইনাস, তাহলে আমরা এটা কিন্তু মাথায় রাখবো, এই ত্রুটির মান মাইনাস। আশা করি তোমরা সবাই ক্লিয়ার, আশা করি সবাই ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা একটু স্ক্রু গজের ক্ষেত্রে এই ত্রুটিগুলো দেখতে চাই, যে স্ক্রু গজের ক্ষেত্রে আসলে এই ত্রুটিগুলো কেমন। তাহলে স্ক্রু গজের ক্ষেত্রে আমরা একটু শূন্য ত্রুটি দেখব। চলো, যে এই যে স্ক্রু গজের ক্ষেত্রে শূন্য ত্রুটি, স্ক্রু গজের ক্ষেত্রে শূন্য ত্রুটি। তাহলে স্ক্রু গজের ক্ষেত্রে শূন্য ত্রুটি, তাহলে স্ক্রু গজের ক্ষেত্রেও দেখো বৃত্তাকার স্কেল আছে সাহায্যকারী স্কেল হিসেবে, আর কি আছে রৈখিক স্কেল বা মূল স্কেল। ঠিক আছে, তো এই যে রৈখিক স্কেল বা মূল স্কেল আর বৃত্তাকার স্কেল যে আছে সাহায্যকারী স্কেল, এই দুইটা স্কেলের দুইটা শূন্য দাগ আছে। তো এই শূন্য দাগগুলো যদি পরস্পরের সাথে মিলে থাকে তাহলে সেটাকে আমরা কোনো ত্রুটি নাই, ওই যন্ত্রে কোনো শূন্য ত্রুটি নাই। কিন্তু যদি মিলে না থাকে তাহলে অবশ্যই সেখানে কি আছে, ত্রুটি আছে। তাহলে এই যে স্ক্রু গজের ক্ষেত্রে শূন্য ত্রুটি আমরা বলতে পারি যে বৃত্তাকার স্কেলের শূন্য দাগ যদি রৈখিক স্কেলের রেফারেন্স লাইন বা শূন্য দাগের সাথে মিলে না থাকে তাহলে সেই ত্রুটিটাকে আমরা কি বলি, স্ক্রু গজের ক্ষেত্রে শূন্য ত্রুটি বলি। এখন মিলে না থাকলে কি হতে পারে, দেখো মিলে না থাকলে এরকম হতে পারে। তাহলে প্রথমে আমরা একটু দেখি, যদি মিলে থাকে তাহলে যে রৈখিক স্কেলে এরকম একটা রেফারেন্স লাইন আছে, এরপর রৈখিক স্কেলটা কিন্তু এই যেভাবে স্কেলিং করা আছে। তো তোমরা জানো যে রৈখিক স্কেল কিন্তু উপরে নিচেও থাকতে পারে, আবার স্বাভাবিক এরকম মিটার স্কেলের মতো থাকতে পারে। আচ্ছা, এখন এই যে একটা বৃত্তাকার স্কেল রৈখিক স্কেলটাকে কিন্তু এভাবে কাভার করা থাকে, বৃত্তাকার স্কেল রৈখিক স্কেলকে এভাবে কাভার করা। ঠিক আছে, এবার বৃত্তাকার স্কেলটাও স্কেলিং করে, যে বৃত্তাকার স্কেলের শূন্য দাগ এই যে 1 2 3 4 এইভাবে কিন্তু দাগ কাটা। ঠিক আছে, এদিকেও কিন্তু এই যে দাগ কাটা। আচ্ছা, তাহলে বৃত্তাকার স্কেলের শূন্য দাগ আর এই যে রৈখিক স্কেলের যে রেফারেন্স লাইন এরা যদি একই রেখা বরাবর থাকে তাহলে এখানে ত্রুটি নাই। এই যে শূন্য ত্রুটি শূন্য, এখানে কোনো ত্রুটি নেই, এখানে কোনো ত্রুটি নেই। কিন্তু যদি এমন হয় এই যে রৈখিক স্কেলের রেফারেন্স লাইন বা শূন্য দাগ, ঠিক আছে, রৈখিক স্কেল এভাবে ভাগ করা আছে। এখন আমার যে বৃত্তাকার স্কেল, এই বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা দেখো উপরে উঠে গেছে, বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা কি হয়েছে, ওপরে উঠে গেছে। এরকম হতে পারে যদি মিলে না থাকে, তাহলে এরকম হতে পারে এখানে অন্য কোনো দাগ আছে। ঠিক আছে, এখানে অন্য কোনো দাগ আছে। আচ্ছা, আবার এমন হতে পারে যে এই যে আমার রৈখিক স্কেলের রেফারেন্স লাইন আমার যে বৃত্তাকার স্কেল আছে, এই বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা নিচে নেমে গেছে, বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা এরকম নিচে নেমে গেছে, এরকম ভাগ করা আছে। ঠিক আছে, তাহলে যদি মিলে না থাকে এরকম পসিবল কিন্তু দুইটা কেস হতে পারে, যে বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা মিলে নাই, উপরে উঠে গেছে,
বৃত্তাকার স্কেলের শূন্য দাগটা মিলে নাই, নিচে নেমে গেছে। তাহলে এবার কিন্তু এই যে শূন্য ত্রুটি আছে, এসব ক্ষেত্রে কি আছে? শূন্য ত্রুটি আছে। তাহলে আমরা বলতে পারি যে যদি মিলে না থাকে তাহলেই শূন্য ত্রুটি। এবার দেখো যদি এই যে নিচের দিকে থাকে বৃত্তাকার স্কেলের শূন্য দাগ, এই রৈখিক স্কেলের শূন্য দাগের নিচে থাকে তখন এটাকে আমরা বলি হচ্ছে ধনাত্মক শূন্য ত্রুটি। যখন নিচে থাকে এটাকে আমরা বলি ধনাত্মক শূন্য ত্রুটি। আর যখন এই যে উপরে থাকে তখন এটাকে আমরা বলি হচ্ছে ঋণাত্মক শূন্য ত্রুটি, ঋণাত্মক শূন্য ত্রুটি। ঠিক আছে, তাহলে যদি আমাদেরকে দেখো এটা যদি জিজ্ঞেস করা হয় যে আসলে ধনাত্মক শূন্য ত্রুটি কি স্ক্রু গজের ক্ষেত্রে, তাহলে বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের কি থাকে? নিচে থাকে। আমি এখানে লিখে দেই যে বৃত্তাকার স্কেলের শূন্য দাগ, বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের, রৈখিক স্কেলকে আমরা মূল স্কেলও বলতে পারি, রৈখিক স্কেলের শূন্য দাগের বা রেফারেন্স লাইনের স্কেলের শূন্য দাগের নিচে থাকে। তাহলে নিচে থাকলে সেটা হচ্ছে ধনাত্মক শূন্য ত্রুটি। আর যদি এমন হয় যে বৃত্তাকার স্কেলের শূন্য দাগ, বৃত্তাকার স্কেলের শূন্য দাগ, বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের রেফারেন্স লাইন, রৈখিক স্কেলের রেফারেন্স লাইন বা শূন্য দাগের উপরে থাকে, শূন্য দাগের উপরে চলে যায়, উপরে থাকে, তবে সেটা হচ্ছে আমাদের ঋণাত্মক শূন্য ত্রুটি, ঋণাত্মক শূন্য ত্রুটি। এখন এই ত্রুটির মানটা তুমি বের করতে চাও, তাহলে একই প্রসেস, স্লাইড ক্যালিপারসে আমরা যেভাবে দেখলাম একই প্রসেস। ধরো তুমি এই ত্রুটির মানটা বের করতে চাও, তাহলে ধনাত্মক শূন্য ত্রুটি মানটা বের করতে চাও। আচ্ছা, এখন তো শূন্য দাগ মিলে নাই, শূন্য দাগ কি মিলে আছে? না। তাহলে এটা ধনাত্মক শূন্য ত্রুটি। কিভাবে বুঝলা? বৃত্তাকার স্কেলের শূন্য দাগ রৈখিক স্কেলের শূন্য দাগের নিচে আছে। তাহলে শূন্য দাগ মিলে নাই, তোমাকে দেখতে হবে তাহলে কত নাম্বার দাগটা মিলে আছে। আচ্ছা, 1 নাম্বার দাগটা মিলে আছে। ধরো এখানে 1 নাম্বার দাগটা মিলে আছে। আচ্ছা, 1 নাম্বার দাগ যদি মিলে থাকে তাহলে এই যে 1 × VC। যদি তুমি দেখো শূন্য দাগ মিলে নাই কিন্তু 5 নাম্বার দাগ মিলে আছে, সরি 1 × VC না, এখানে হচ্ছে LC। ঠিক আছে, স্ক্রু গজের ক্ষেত্রে কি LC, স্ক্রু গজের ক্ষেত্রে হচ্ছে LC, লঘিষ্ঠকরণ। আচ্ছা, যদি তুমি দেখো 1 নাম্বার দাগ মিলে নাই, 3 নাম্বার দাগ মিলে আছে, তাহলে 5 × LC। যদি তুমি দেখো 5 নাম্বার দাগ মিলে আছে, তাহলে 3 নাম্বার দাগ মিলে আছে, তাহলে 3 × LC। ব্যাপারটা বুঝাইতে পারছি? শূন্য দাগ মিলে নাই, যদি তুমি দেখো 7 নাম্বার দাগ মিলে আছে, তাহলে 7 × LC, 7 × LC। কিন্তু ত্রুটিটা কি হবে? ধনাত্মক ত্রুটি। কিভাবে বুঝলাম? কারণ নিচে আছে। আচ্ছা, এবার খেয়াল করো উপরে যদি থাকে, তাহলে এখানে মনে করো যে এই দাগটা মিলে আছে, তাহলে তুমি খুঁজে বের করবা কত নাম্বার দাগ মিলে আছে। তাহলে তুমি খুঁজে বের করলা এই দাগটা মিলে আছে। ধরো এই আমার বৃত্তাকার স্কেল এখানে 50 ভাগে ভাগ করা, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে 50, বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা হচ্ছে 50। আমি ধরে নিলাম যে বৃত্তাকার স্কেলে মোট ভাগ সংখ্যা 50। তাহলে এই দাগটাই দেখো, জিরোর নিচের এই দাগটা অবশ্যই 49 হবে। তাহলে 49 দাগটা মিলে আছে। এখন জিরো মিলে নাই, জিরো তো উপরে উঠে গেছে, তাহলে কত মিলে আছে? ধরো 49 দাগ মিলে আছে। তাহলে তুমি এবার কিভাবে বের করবা? কিন্তু এবার ঋণাত্মক। কি ঋণাত্মক? কারণ কি? উপরে বৃত্তাকার স্কেলের শূন্য দাগ উপরে চলে গেছে রৈখিক স্কেলের শূন্য দাগে। তাহলে কিভাবে বের করবা? এই যে বৃত্তাকার স্কেলের মোট ভাগ সংখ্যা মাইনাস কত নাম্বার দাগটা মিলে আছে? 49 ইন্টু হচ্ছে LC। তাহলেই তুমি এখান থেকে কিন্তু কি পাবা? যদি ধরো 45 নাম্বার দাগ মিলে থাকে তাহলে n-45 ইন্টু LC, তাহলে তুমি মানটা পাবা। কিন্তু সেটা অবশ্যই কি? ঋণাত্মক। ত্রুটিটা কি? অবশ্যই ঋণাত্মক। তাহলে আমরা আগের বারের মতো বলতে পারি, দেখো যদি এই যে স্ক্রু গজের ক্ষেত্রে আমরা সূত্রটা লিখি, স্ক্রু গজের ব্যাস নির্ণয়ের যে সূত্র, D = এই যে রৈখিক স্কেল পার্ট প্লাস বৃত্তাকার স্কেল পার্ট ইন্টু LC মাইনাস এই যে প্লাস মাইনাস বা যান্ত্রিক ত্রুটি। কি? যান্ত্রিক ত্রুটি। তাহলে যদি ধনাত্মক যান্ত্রিক ত্রুটি হয় এখানে প্লাস যদি ঋণাত্মক যান্ত্রিক ত্রুটি হয় মাইনাস ওই জায়গায় কি বসবে? মাইনাস বসবে। এর মান কিভাবে বের করবা? এই যে এর মান আমরা এইভাবে বের করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এবার খেয়াল করো, যখন ধনাত্মক শূন্য ত্রুটি, তখন দেখো এই যে এখানে প্লাস বসাইলা, তাহলে এইটা তো আমার আপাত পার্ট, এটা কি? এইটুকু হচ্ছে আমার আপাত পার্ট, এইটুকু হচ্ছে আমার আপাত ব্যাস, এই যে আপাত পার্ট, আর মাইনাস প্লাস মাইনাস যান্ত্রিক ত্রুটি। আচ্ছা, এবার দেখো এখানে যদি ধনাত্মক যান্ত্রিক ত্রুটি হয় তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস মাইনাসে মাইনাস। তাহলে প্লাস মাইনাসে যদি মাইনাস হয়, এই যে ধনাত্মক শূন্য ত্রুটির ক্ষেত্রে তুমি কি পাবা? এই যে আপাত পার্ট প্লাস মাইনাসে মাইনাস, এই যে যান্ত্রিক ত্রুটি বা যান্ত্রিক ত্রুটি, তাহলে তুমি কি পাবা? প্রকৃত পার্ট পাবা।
তাহলে তুমি এই যে প্রকৃত পাঠ পাচ্ছ। তাহলে ধনাত্মক শূন্য ত্রুটিকে আমরা আপাত পাঠ থেকে যদি ধনাত্মক শূন্য ত্রুটির এই যে যান্ত্রিক ত্রুটির মানটা যদি বাদ দিয়ে দেই, ধনাত্মক শূন্য ত্রুটির মানটা যদি বিয়োগ করে দেই, তাহলে আমরা কি পাই? প্রকৃত পাঠ পাই। কিন্তু ঋণাত্মক শূন্য ত্রুটি অর্থাৎ ই এর মানটা যদি এখানে মাইনাস হয়, মাইনাস ই যদি হয় ঋণাত্মক শূন্য ত্রুটি, তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে? এখানে প্লাস হয়ে যাবে। তাহলে আপাত পাঠের সাথে যদি যোগ করে দেই ঋণাত্মক শূন্য ত্রুটির মানটা, আপাত পাঠের সাথে যদি যোগ করে দেই ঋণাত্মক শূন্য ত্রুটির মানটা, তাহলে আমরা প্রকৃত ব্যাস পাবো। তাহলে এই যে প্রকৃত পাঠ ঋণাত্মক শূন্য ত্রুটির ক্ষেত্রে কিন্তু এটা প্রকৃত পাঠ সমান সমান কি? আপাত পাঠ প্লাস কি? যান্ত্রিক ত্রুটি। অর্থাৎ যান্ত্রিক ত্রুটির যে মানটা থাকবে এটা যদি এর সাথে আমি যোগ করে দেই, তাহলে আমরা কিন্তু কি পাচ্ছি? প্রকৃত পাঠ পাচ্ছি। চলো আমরা একটু সিমুলেশন দেখে আসি, দেখি মাইক্রোমিটার স্ক্রু গজের একটু সিমুলেশন দেখি। এই হচ্ছে আমার একটা মাইক্রোমিটার স্ক্রু গজ, ঠিক আছে? তাহলে দেখো এইখানে কিন্তু শূন্য ত্রুটি নাই, আশা করি দেখা যায়। তাহলে দেখো এই যে এইটা হচ্ছে আমাদের রৈখিক স্কেলের রেফারেন্স লাইন বা শূন্য দাগ, এটা বৃত্তাকার স্কেলের শূন্য দাগ। আমার বৃত্তাকার স্কেলটা মোট কত ভাগে ভাগ করা? 50 ভাগে ভাগ করা, ঠিক আছে? এই যে 0 থেকে 1 2 3 4 5 ঘুরে এই যে 45 46 47 48 49 আবার 0 মানে কি? 50। আচ্ছা, তাহলে আমাদের এই যে দেখো এখানে কোনো শূন্য ত্রুটি নাই, কেন? কারণ এই যে বৃত্তাকার স্কেলের শূন্য দাগ আর রৈখিক স্কেলের যে রেফারেন্স লাইন বা শূন্য দাগ সেটা মিলে আছে। এবার আমি একটু এখানে শূন্য ত্রুটি ক্রিয়েট করি। তাহলে এই যে ধরো এখানে আমরা শূন্য ত্রুটি দিলাম। এবার দেখো শূন্য দাগটা কিন্তু নিচে নেমে গেছে, তাহলে শূন্য দাগটা এবার নিচে, এই যে শূন্য দাগ রেফারেন্স লাইন কই? এখানে। তাহলে এটা কি? নিচে নেমে গেছে, ধনাত্মক শূন্য ত্রুটি। নিচে নেমে গেলে কি? ধনাত্মক শূন্য ত্রুটি। এখন তুমি মানটা বের করবা। তাহলে এই যে ই এবার হচ্ছে এখানে পজিটিভ, ই কি? পজিটিভ। মানটা কত? এর মানটা কত? তাহলে দেখো শূন্য দাগ নিচে নেমে গেছে, তার মানে শূন্য দাগ মেলে নাই। তাহলে কোন দাগটা মিলছে? দেখো এই দাগটা এখন মিলে আছে। এটা কত নাম্বার দাগ? 4 নাম্বার দাগ। এই যে 1 2 3 4, তাহলে 4 ইন্টু কি হবে? এলসি, 4 ইন্টু এলসি, ঠিক আছে? এই যন্ত্রের এলসি আমরা পরিমাপ করব। আমরা এলসি পরিমাপ করা শিখছি গত ক্লাসে, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা ম্যাথ করব, তখন আরো ভালোভাবে এগুলো শিখবো। তাহলে দেখো এই যে ই আমাদের ই এর মান বের হয়ে গেল, কিন্তু এটা কি? পজিটিভ, এটা কি? ধনাত্মক। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো যদি আমরা একটু ঋণাত্মক শূন্য ত্রুটি দেখি, মনে করো আমরা একটু ঋণাত্মক শূন্য ত্রুটি দেখতে চাই, তাহলে এই যে এখান থেকে আমরা একটু ঋণাত্মক শূন্য ত্রুটি সেট করে নেই। দেখো শূন্য দাগ কোথায়? এই যে শূন্য দাগ, এই যে আমাদের শূন্য দাগ। তাহলে শূন্য দাগ রেফারেন্স লাইনের উপরে চলে গেছে। এখন শূন্য দাগ যেহেতু রেফারেন্স লাইনের উপরে চলে গেছে, তার মানে কি? এটা শূন্য ত্রুটি। এই যে রৈখিক স্কেলের যে রেফারেন্স লাইনের উপরে চলে গেছে, তাহলে এটা শূন্য ত্রুটি। কি ধরনের শূন্য ত্রুটি? ঋণাত্মক শূন্য ত্রুটি। উপরে চলে গেছে, ঋণাত্মক শূন্য ত্রুটি। আচ্ছা, এবার এই ঋণাত্মক শূন্য ত্রুটির মানটা কত আমি জানতে চাই। ঋণাত্মক শূন্য ত্রুটির মানটা কত? তাহলে দেখো এই যে ই অবশ্যই এখানে কি? ই হচ্ছে ঋণাত্মক। এখন মানটা কত? তাহলে দেখো এখন শূন্য দাগ মিলে নাই, তাহলে কত নাম্বার দাগ মিলে আছে? এখানে এই যে 45, এই যে 45 দাগটা মিলে আছে। তাহলে যেহেতু ঋণাত্মক শূন্য ত্রুটি, তাহলে আমি কি করব? n -45 ইন্টু হচ্ছে এলসি, এই যে স্ক্রু গজের যে লঘিষ্ঠ গণন এলসি। তাহলে n এর মান কত? মোট কত ভাগে ভাগ করা ছিল? 50 -45 ইন্টু হচ্ছে এলসি। তাহলে তুমি ই এর মানটা পাবা, কিন্তু এইটা কি? মাইনাস ই। ওই যে সূত্রে আমাদের মাইনাস ই হিসেবে থাকবে। ই এর মান পাইছো, তাহলে ইটা কিন্তু ওখানে মাইনাস ই হিসেবে থাকবে। আশা করি তোমরা ক্লিয়ার। খুবই কিন্তু ইজি, খুবই ইজি। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু এই হচ্ছে আমাদের শূন্য ত্রুটি। তাহলে স্লাইড ক্যালিপার্স স্ক্রু গজের ক্ষেত্রে আশা করি তোমাদের শূন্য ত্রুটি নিয়ে কিন্তু আর কোনো ঝামেলা থাকবে না। আচ্ছা, এবার চলো আমরা একটু পিছট ত্রুটি নিয়ে কথা বলি, বা ব্যাকল্যাশ ইরর। এই যে পিছট ত্রুটি, বা এটাকে আমরা বলতে পারি এই যে ব্যাকল্যাশ ইরর, ঠিক আছে? বা ব্যাকল্যাশ ত্রুটি। তাহলে পিছট ত্রুটি কি? কোথায় পিছট ত্রুটি থাকে? দেখো যে সকল যন্ত্র এই যে স্ক্রু নাট নীতির উপর ভিত্তি করে তৈরি, স্ক্রু নাট নীতির উপর ভিত্তি করে তৈরি যে সকল যন্ত্র, তাহলে স্ক্রু নাট নীতির উপর ভিত্তি করে যে সকল যন্ত্র তৈরি, এই যে সকল যন্ত্র তৈরি, সেই যন্ত্রগুলোতে কি পাওয়া যায়? সেই যন্ত্রগুলোতে আমরা এই যে পিছট ত্রুটি বা ব্যাকল্যাশ ইরর পাই। এখন স্ক্রু নাট নীতিটা কেমন? তোমরা অনেকে স্ক্রু দেখে থাকবা, তো স্ক্রুকে যদি আমরা দেখো ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরাই, স্ক্রুকে যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয়, এই যে ঘড়ির কাঁটার দিকে যদি স্ক্রুকে আমরা ঘুরাই, তাহলে স্ক্রুটা কিন্তু কি হয়? স্ক্রু কি হয়?
ভেতরের দিকে কিন্তু চলে যায়। স্ক্রু কি হয়? ভেতরের দিকে চলে যায়, টাইট হয়। আর স্ক্রুকে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে তুমি ঘোরাও, ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে ঘোরাও, স্ক্রু কিন্তু কি হয়? লুজ হয়, মানে আস্তে আস্তে খুলে আসে। তাহলে ঘড়ির কাঁটার দিকে যদি আমরা একটা স্ক্রুকে ঘুরাই, স্ক্রু নাট নীতি এইটাই, যে ঘড়ির কাঁটার দিকে যখন তুমি একটা স্ক্রুকে ঘোরাচ্ছ, স্ক্রুটা কিন্তু আস্তে আস্তে কি হচ্ছে? টাইট হচ্ছে, ভেতরের দিকে চলে যাচ্ছে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যখন তুমি একটা স্ক্রুকে ঘোরাচ্ছ, স্ক্রুটা কি হচ্ছে? আস্তে আস্তে কিন্তু লুজ হয়ে যাচ্ছে বা আস্তে আস্তে বাইরে বের হয়ে আসতেছে। আমরা একটা সিম্পল পানির বোতল দিয়েও কিন্তু এটা দেখতে পারি। পানির বোতলের যে মুখ আছে, ঠিক আছে, এটাকে যদি আমরা ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, তাহলে কিন্তু এটা আস্তে আস্তে ভেতরের দিকে গিয়ে টাইট হয়ে যাবে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘুরাই, এটা আস্তে আস্তে কি হবে? এটা কিন্তু বাইরে বের হয়ে আসবে বা খুলে আসবে। তাহলে এইটাই হচ্ছে আমাদের স্ক্রু নাট নীতি, এটাই হচ্ছে আমাদের স্ক্রু নাট নীতি। এখন এই নীতির উপর ভিত্তি করে যে সকল যন্ত্র তৈরি, বলতো এই নীতির উপর ভিত্তি করে কে তৈরি? স্ক্রু গজ। এই নীতির উপর ভিত্তি করে কে তৈরি? স্ক্রু গজ। স্ক্রু গজের যে বৃত্তাকার স্কেল, স্ক্রু গজের যে বৃত্তাকার স্কেল, এই বৃত্তাকার স্কেলকে তুমি ঘড়ির কাঁটার যদি দিকে ঘুরাও, তাহলে দেখবা আস্তে আস্তে বৃত্তাকার স্কেল ভিতরের দিকে চলে যাচ্ছে। আর ঘড়ির কাঁটার যদি বিপরীত দিকে ঘুরাও, তাহলে দেখবা আস্তে আস্তে বৃত্তাকার স্কেল বাইরের দিকে বের হয়ে আসতেছে। তাহলে এই যে স্ক্রু গজ, এটা আমাদের স্ক্রু নাট নীতির উপর ভিত্তি করে তৈরি একটা যন্ত্র। তাহলে স্ক্রু গজে কি ত্রুটি থাকতে পারে? পিছর ত্রুটি থাকতে পারে, পিছর ত্রুটি থাকতে পারে। এখন এটা আমরা স্ক্রু নাট নীতি শিখলাম, পিছর ত্রুটিটা আসলে কি? তাহলে এই যে স্ক্রু নাট নীতির উপর ভিত্তি করে যে সকল যন্ত্র তৈরি, এই সকল যন্ত্রে এই ত্রুটিটা পাওয়া যায়। ত্রুটিটা আসলে কি? ত্রুটিটা হচ্ছে এই যে আমরা এই যন্ত্রগুলোকে যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরাবো, আবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে একই পরিমাণ ঘুরাবো, তাহলে এদের সরণটা সমান পাওয়া যায় না, সরণটা সমান পাওয়া যায় না। তোমরা বোঝো নাই। দেখো, মনে করো এইটা হচ্ছে আমার স্ক্রু, এটা হচ্ছে, এই কলমটা হচ্ছে আমার স্ক্রু। এখন এই কলমটাকে আমি একবার ঘুরালাম, একবার ঘুরাইলাম, এদিকে ঘড়ির কাঁটার দিকে একবার ঘুরাইলাম। তো একবার ঘুরানোর ফলে ধরো এই যে এতটুকু পরিমাণ এই কলমটা ভেতরের দিকে চলে যাবে, ঘুরাইলে ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলে ভেতরের দিকে যায়। অথবা আমি 5 বার ঘুরাইছি, এভাবে কলমটাকে সম্পূর্ণ কয়বার ঘুরাইছি? 5 বার। সম্পূর্ণ 5 বার ঘুরানোর ফলে কলমটা এই যে এতটুকু ভেতরে চলে গেছে। তো এতটুকু কত? আমি ধরে নিলাম যে এইটুকু হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে এই কলমটাকে, এটাই ধরো আমার স্ক্রু, ঠিক আছে, স্ক্রু নাট, ঠিক আছে, এই স্ক্রুটাকে আমি 5 বার ঘুরাইলাম। 5 বার ঘুরানোর ফলে স্ক্রুটা ভিতরের দিকে চলে যাবে, ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছি। এবার এই স্ক্রুটাকেই আমি যদি আবার 5 বার ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাই, তাহলে কি হওয়ার কথা ছিল? 5 বার ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলে 2 সেন্টিমিটার ভিতরে যায়। তাহলে 5 পাক যখন ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাবো, তখন 2 সেন্টিমিটার বাইরে বের হয়ে আসার কথা। তাহলে 2 সেন্টিমিটার বাইরে বের হয়ে আসার কথা যদি আসে, এই যে ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলে 2 সেন্টিমিটার ভিতরে যায়, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরাইলে 2 সেন্টিমিটার বাইরে বের হয়ে আসে, যদি আসে, তাহলে এখানে কোনো পিছর ত্রুটি নাই। কিন্তু যদি না আসে, যদি এই যে সরণটা সমান না হয়, তুমি ঘড়ির কাঁটার দিকে 5 পাক ঘুরাইছো, 2 সেন্টিমিটার ভিতরে গেছে, কিন্তু ঘড়ির কাঁটার বিপরীতে যখন আবার তুমি 5 পাক ঘুরাইলা, তখন আর 2 সেন্টিমিটার বাইরে বের হয়ে আসে নাই, সরণটা সমান হয় নাই। ভিতরে যাওয়ার সময় 5 পাক ঘুরাইলে 2 সেন্টিমিটার ভিতরে গেছে, কিন্তু বাইরে আসার সময় 5 পাক ঘুরাইলে আর 2 সেন্টিমিটার বাইরে আসে নাই, সরণটা সমান হয় নাই। তখন এই ত্রুটিটাকে আমরা বলি পিছর ত্রুটি। এই ত্রুটিটাকে আমরা কি বলি? পিছর ত্রুটি বলি। চলো আমরা এটা একটু লিখে ফেলি। তাহলে কি লিখতে পারি আমরা? এই যে স্ক্রু নাট নীতির উপর ভিত্তি করে যে সকল যন্ত্র তৈরি, সেই সকল যন্ত্রের, এই যে সেই সকল যন্ত্রে স্ক্রুর উভয় দিকে একই পরিমাণ ঘূর্ণনে, উভয় দিকে একই পরিমাণ ঘূর্ণনে সরণ যদি সমান না হয়, সরণ যদি সমান না হয়, তবে তাকে আমরা কি বলি? তবে তাকে পিছর ত্রুটি বা ব্যাকল্যাশ এরর বলে। তবে তাকে পিছর ত্রুটি বলে। ঠিক আছে? তাহলে দেখো, এই যে উভয় দিকে একই পরিমাণ ঘূর্ণনে, তার মানে তুমি যদি ঘড়ির কাঁটার দিকে 5 বার ঘুরাও, ঘড়ির কাঁটার বিপরীত দিকেও কয়বার ঘুরাইতে হবে? 5 বার ঘুরাইতে হবে। এবার যদি সরণ সমান না হয়, মানে ঘড়ির কাঁটার দিকে 5 বার ঘুরাইছো, তখন যতটুকু ভিতরে গেছে, ঘড়ির কাঁটার বিপরীতে যখন 5 বার ঘুরাইলা, তখন ঠিক ততটুকু বাইরে বের হয়ে আসে নাই, সরণটা সমান হয় নাই, তখন তাকে আমরা কি বলি? পিছর ত্রুটি বলি বা ব্যাকল্যাশ এরর বলি। তো এই ত্রুটির একটা প্রতিকার আছে। তো এই ত্রুটির প্রতিকারটা কি? এই যে পিছর ত্রুটির প্রতিকার, পিছর ত্রুটির প্রতিকার। এই যে কোনো একটা যন্ত্রে ধরো পিছর ত্রুটি আছে, তুমি জানো,
তাহলে এই পিছর ত্রুটিটা তোমার পরিমাপের সাথে, তুমি যে পরিমাপটা করতেছো এর সাথে অ্যাড হবে না, এই ত্রুটিটাকে তুমি অ্যাড করবে না তোমার পরিমাপের সাথে। প্রতিকারটা কি? ওই যন্ত্র দিয়েই পরিমাপ করবে। তাহলে প্রতিকারটা কি? এই যে ওই যে যন্ত্র দ্বারা যখন পরিমাপ করবা প্রতিবার, এই যে প্রতিবার পরিমাপের ক্ষেত্রে, প্রতিবার পরিমাপের ক্ষেত্রে একই দিকে ঘুরিয়ে বারবার পাট নিতে হবে। একই দিকে স্ক্রু ঘুরিয়ে বারবার পাট নিতে হবে, বারবার বা পাট নিতে হবে, ঠিক আছে? পাট প্রতিবার একই দিকে স্ক্রু ঘুরিয়ে পাট নিতে হবে। মানে তুমি প্রথমবার পাট নিবা ঘড়ির কাঁটার দিকে ঘুরে, পরের বার পাট নিবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে, তাইলে কিন্তু পিছর ত্রুটি অ্যাড হবে। কিন্তু তুমি যদি বারবার একই কাজ করো, মনে করো 3বার মান নিছো, 3বারই তুমি কি করছো? ঘড়ির কাঁটার দিকে ঘুরে পাট নিছো, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই পিছর ত্রুটিটা আমরা প্রতিকার করতে পারি, এখান থেকে রিমুভ করতে পারি। আশা করি তোমরা ব্যাকল্যাশ এরর বা পিছর ত্রুটি ক্লিয়ার। আচ্ছা, এরপরে দেখো আমাদের কি আছে? লেভেল ত্রুটি, তাই না? বা লেভেলিং ত্রুটি। তাহলে লেভেল ত্রুটি, এই যে যান্ত্রিক ত্রুটির মধ্যে আমাদের আরেকটা ত্রুটি কি? লেভেল ত্রুটি। এগুলো কিন্তু আমরা কি যান্ত্রিক ত্রুটি বলতেছি, তাই না? এই যে শূন্য ত্রুটি, তারপরে হচ্ছে আমাদের পিছর ত্রুটি, লেভেল ত্রুটি, এগুলো সবগুলোই কি যান্ত্রিক ত্রুটির অন্তর্ভুক্ত, মানে যন্ত্রের ত্রুটি, এগুলো যন্ত্রের সমস্যা। আচ্ছা, এবার এই যে দেখো, আচ্ছা আরেকটা কথা আমরা বলতে পারি এখানে, দেখো পিছর ত্রুটি আসলে, এই যে একটা কথা মিস করে গেছি, পিছর ত্রুটি কিন্তু এই যে যন্ত্রগুলো যখন নতুন অবস্থায় থাকে তখন কিন্তু পিছর ত্রুটি আলাদা দেখা যায় না। তো পিছর ত্রুটিটা দেখা যায় কখন? এই পিছর ত্রুটিটা তখনই দেখা যায় যন্ত্রগুলো যখন বারবার ব্যবহার হয়। এই যন্ত্রগুলো বারবার ব্যবহার হওয়ার ফলে এই যে স্ক্রুর ক্ষয় হয়, আবার ওই যে নাট বা যে গর্তটা থাকে এই গর্তটা বড় হয়ে যায়। তাহলে স্ক্রুর ক্ষয় বা নাট বড় হয়ে যাওয়ার কারণে কিন্তু এই ত্রুটিটা পরিলক্ষিত হয় বা এই ত্রুটি দেখা যায়। নতুন অবস্থায় এই ত্রুটির পরিমাণ কিন্তু খুবই কম থাকে। আচ্ছা, এবার দেখো এই যে লেভেল ত্রুটি। তাহলে লেভেল ত্রুটি কি? দেখো কোনো একটা ভৌত রাশি পরিমাপ করতেছো, এখন যে যন্ত্র দ্বারা পরিমাপ করতেছো সেই যন্ত্রটা পুরোপুরি আনুভূমিক না, পুরোপুরি সমতল না, সমতল বরাবর রাখা না, একটু বাঁকা করে রাখা, একটু হেলানো করে রাখা, তখন যে ত্রুটিটা হয় সেটাকে আমরা বলি হচ্ছে লেভেল ত্রুটি। তখন আমরা সেটাকে কি বলি? লেভেল ত্রুটি। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এই যে কোনো পরিমাপক যন্ত্র পরিমাপের ক্ষেত্রে আনুভূমিক বা সমতলে না থেকে যদি একটু হেলানো বা বাঁকা অবস্থায় থাকে, যে বাঁকা অবস্থায় থাকে তাহলে পরিমাপে যে ত্রুটি পরিলক্ষিত হয়, তাকে লেভেল ত্রুটি বলে। তাকে কি ত্রুটি বলে? লেভেল ত্রুটি। যেমন দেখো তোমরা হয়তো অনেকেই দাড়িপাল্লা দেখে থাকবা, আমাদের যে অ্যানালগ দাড়িপাল্লা বা নিক্তি। তো এই যে দাড়িপাল্লা বা নিক্তির যে দুইটা পাল্লা বা নিক্তির যে দুইটা পাল্লা, এই দুইটা পাল্লা যদি একই তল বরাবর না থাকে, আনুভূমিক বরাবর না থাকে, একটা নিচে একটা উপরে থাকে, তাহলে আমরা এটাকে কি বলি? এটা দিয়ে পরিমাপ কি সঠিক হয়? আগে থেকেই একটা পাল্লা ধরো নিচে নেমে আসে, তাহলে কি এটা দিয়ে পরিমাপটা সঠিক হবে? না, এটা দিয়ে পরিমাপটা সঠিক হবে না। তো তোমরা যারা এই পাল্লা চেনো বা পাল্লা দেখছো বা নিক্তি দেখছো, তাহলে কিন্তু দেখবা পরিমাপ করার সময় এই যে নিক্তির যে দুইটা পাল্লা বা দাড়িপাল্লার যে দুইটা পাল্লা, এটা কিন্তু একদম একই তলে বা আনুভূমিক বরাবর একটা তলে কিন্তু থাকতে হবে। যদি একটা উপরে থাকে একটা নিচে থাকে, যন্ত্রটা যদি এরকম হেলানো অবস্থায় বা বাঁকা অবস্থায় চলে যায়, সেটা দিয়ে কিন্তু পরিমাপ সঠিক হবে না। অথবা আমাদের বাজারে যে ডিজিটাল ব্যালেন্স ব্যবহার করা হয় পরিমাপের জন্য এখন, সেই ডিজিটাল ব্যালেন্সও যদি পুরোপুরি আনুভূমিক অবস্থায় না থাকে, একটা সমতলে না থাকে, এক সাইড যদি একটু উঁচু নিচু থাকে, তাহলে কিন্তু সেটা দিয়েও আমাদের সঠিক পরিমাপ সম্ভব না। এভাবেই কিন্তু অনেকে কিন্তু আমাদের বাজারঘাটে কিন্তু এখন জালিয়াতি হয়, মাঝে মাঝে কিন্তু এটা নিয়ে নিউজও হয়। ঠিক আছে, এই যে ডিজিটাল ব্যালেন্স যদি ঠিকমতো আনুভূমিক না থাকে, একটা সমতলের উপরে না থাকে, এক সাইডে উঁচু একটু বাঁকা হেলানো থাকে, তাহলে কিন্তু সেখানে সঠিক পরিমাপ হয় না, পরিমাপে কিন্তু ভুল হয়। এই ত্রুটিটাকে আমরা কি বলি? এই ত্রুটিটাকে আমরা বলি হচ্ছে লেভেল ত্রুটি। তো এই ত্রুটি আসলে কোথায় কোথায় দেখা যেতে পারে? যে সাধারণ নিক্তি,
ঠিক আছে, সাধারণ নিক্তিতে আমরা এই ত্রুটি দেখতে পারি, সাধারণ নিক্তিতে এই ত্রুটি দেখা যায়। বা গ্যালভানোমিটার, ঠিক আছে, এই যে গ্যালভানোমিটার, ঠিক আছে, এই ধরনের যন্ত্রে এই ত্রুটিগুলো আসলে দেখা যায়, এই ধরনের যন্ত্রে এই ত্রুটিগুলো দেখা যায়। তো এই হচ্ছে আমাদের যান্ত্রিক ত্রুটি। শূন্য ত্রুটি খুবই গুরুত্বপূর্ণ, এরপর পিছর ত্রুটি, শূন্য ত্রুটিটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের লেভেল ত্রুটি। এরপরে আমাদের কি ছিল, যান্ত্রিক ত্রুটির পরে ছিল আমাদের পর্যবেক্ষণমূলক ত্রুটি। যে কোনো একটা রাশি পরিমাপ করতে গেলে যন্ত্রের সমস্যার জন্য যে ত্রুটিগুলো হয় যান্ত্রিক ত্রুটি, তো আমরা যান্ত্রিক ত্রুটি দেখলাম, শূন্য ত্রুটি দেখলাম, ঠিক আছে, যান্ত্রিক ত্রুটির অন্তর্গত। এরপরে আমরা দেখলাম হচ্ছে পিছর ত্রুটি, লেভেল ত্রুটি। এবার আমরা একটু পর্যবেক্ষণমূলক ত্রুটিতে চলে যাই, যে পর্যবেক্ষণমূলক ত্রুটি। পর্যবেক্ষণমূলক ত্রুটি আমাদের 2 নম্বরে যে যান্ত্রিক ত্রুটিগুলো ছিল, পর্যবেক্ষণমূলক ত্রুটি। এখন এই পর্যবেক্ষণমূলক ত্রুটির আন্ডারে দেখো কি কি আছে। পর্যবেক্ষণমূলক ত্রুটির আন্ডারে আছে আমাদের ব্যক্তিগত ত্রুটি। কি কি আছে? ব্যক্তিগত ত্রুটি, ব্যক্তিগত ত্রুটি। 2 নম্বরে আছে হচ্ছে আমাদের এই যে লম্বন ত্রুটি, লম্বন ত্রুটি, পর্যবেক্ষণমূলক ত্রুটির আন্ডারে লম্বন ত্রুটি। এরপরে আমাদের আছে প্রান্ত দাগ, এই যে প্রান্ত দাগ ত্রুটি, ঠিক আছে। তাহলে ব্যক্তিগত ত্রুটির আন্ডারে কিন্তু আমাদের এই যে পর্যবেক্ষণমূলক ত্রুটির আন্ডারে এই যে ব্যক্তিগত ত্রুটি, লম্বন ত্রুটি, প্রান্ত দাগ ত্রুটি, এই ত্রুটিগুলো কিন্তু আমাদের আছে, ঠিক আছে। তো পর্যবেক্ষণমূলক ত্রুটিটা আসলে কি? তো পর্যবেক্ষণমূলক ত্রুটিটা হচ্ছে যে কোনো একটা ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে যে পর্যবেক্ষক যে পর্যবেক্ষণ করতেছে, তো তার জন্য ওই পরিমাপে যে ত্রুটিগুলো হচ্ছে, তার জন্য ওই পরিমাপে যে ত্রুটিগুলো হচ্ছে, তার হচ্ছে অসাবধানতার জন্য, অথবা তার যে টেকনিক, সে যে টেকনিকে পরিমাপ করতেছে সেই টেকনিকের জন্য, অথবা তার হচ্ছে কোনো দৃষ্টিভ্রম হইতেছে, সে একটা পার্ট সঠিকভাবে দেখে নাই বা দেখলেও সঠিকভাবে সেটা লিখে নাই। তো এই জন্য এই যে পর্যবেক্ষণমূলক ত্রুটি হচ্ছে এগুলো। পর্যবেক্ষণমূলক ত্রুটি হচ্ছে আমাদের এইগুলো, যে পর্যবেক্ষণ করতেছে এই পরীক্ষাটা বা এই পরিমাপটা যে পর্যবেক্ষণ করতেছে তার জন্য আসলে আমাদের যে ত্রুটিগুলো হইতেছে। তাহলে এই যে ব্যক্তিগত ত্রুটি আছে এর মধ্যে আছে আমাদের লম্বন ত্রুটি, এর মধ্যে প্রান্ত দাগ ত্রুটি, আরো ত্রুটি আছে। তো আমাদের মোটামুটি এই কয়টা জানলেই হবে আপাতত। আচ্ছা, তাহলে আমরা এটাকে দেখো কিভাবে লিখতে পারি। তাহলে আমরা এই যে ব্যক্তিগত ত্রুটি কিভাবে লিখতে পারি, ধরো এখানে আমরা যদি ছোট্ট করে লিখে দিই যে কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে, এই যে কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে ঠিক আছে, এই যে পর্যবেক্ষকের মানে যে পরিমাপটা করে পর্যবেক্ষকের অসাবধানতার জন্য, ঠিক আছে, পর্যবেক্ষকের অসাবধানতার জন্য যে ত্রুটি পরিলক্ষিত হয়, তাকে আমরা কি বলি? তাকে ব্যক্তিগত ত্রুটি বলে। তাকে কি বলে? ব্যক্তিগত ত্রুটি বলে। যেমন হতে পারে যে চোখের দৃষ্টিভ্রম, ঠিক আছে, দৃষ্টিভ্রম হয়েছে, সে একটা জিনিস সঠিক মান আসছে কিন্তু সে দেখতে ভুল করছে, ঠিক আছে, এটা হতে পারে। আচ্ছা, আবার সে এটা ঠিকঠাক দেখছে কিন্তু লেখার সময় ভুল লিখছে, উপাত্তটা লেখার সময় কি লিখছে? ভুল লিখছে। তো এইরকম যে ত্রুটিগুলো আছে এগুলোকে আমরা বলবো হচ্ছে ব্যক্তিগত ত্রুটি। আচ্ছা, লম্বন ত্রুটি কি? লম্বন ত্রুটি হচ্ছে পাঠ নেওয়ার সময়, ধরো তুমি যখন পাঠ নিতেছো, স্কেল দিয়ে তুমি কি করতেছো? একটা বস্তুর দৈর্ঘ্য মাপতেছো। এখন ধরো স্কেল দিয়ে তুমি যখন এই যে দৈর্ঘ্যটা মাপবা, এই যে একটা স্কেল আছে ধরো এখানে, স্কেল দিয়ে তুমি যখন দৈর্ঘ্যটা মাপতেছো, এই যে দৈর্ঘ্যটা যখন মাপতেছো, ধরো এই কলমের দৈর্ঘ্য মাপতেছো, এখন এই যে পাঠটা যে তুমি নিবা, এই যে পাঠটা নিবা, তো এই পাঠটা নেওয়ার সময় তোমার দৃষ্টি থাকতে হবে, এই যে পাঠ নেওয়ার সময় একদম লম্ব বরাবর এভাবে লম্বভাবে দৃষ্টিটা থাকতে হবে, লম্বভাবে যে পাঠটা আসলে কত হয়েছে। এখন তুমি যদি একটু উপরে রেখে দেখো তির্যকভাবে বা একটু নিচে রেখে দেখো, সেক্ষেত্রে কিন্তু তোমার পাঠ নেওয়াতে ভুল মান আসবে, ঠিক আছে, ত্রুটি থাকবে সেই ক্ষেত্রে। তো তোমাকে কি করতে হবে? তুমি যে পাঠটা নিবা, তোমার এই যে পাঠের সাথে তোমার দৃষ্টিটা লম্বভাবে থাকবে, যে পাঠটা তুমি দেখতেছো, এই পাঠটা, ঠিক আছে, তুমি লম্বভাবে দেখবা, উপরে নিবা না আবার নিচেও নিবা না, তির্যকভাবে তাকানো যাবে না। তির্যকভাবে তাকাইলে আমরা ভুল পাঠ নিব, ঠিক আছে, সেক্ষেত্রে পাঠে কিন্তু ভুল আসবে। তো এই যে তির্যকভাবে তাকাইলে, লম্বভাবে না তাকিয়ে যদি আমরা অন্য কোনো ভাবে তাকাই পাঠের দিকে, তাহলে যে ত্রুটিটা আসে এই ত্রুটিটাকে আমরা কি বলি? লম্বন ত্রুটি বলি। এই ত্রুটিকে আমরা কি বলি? লম্বন ত্রুটি বলি। আশা করি তোমরা এগুলো পারবা। আচ্ছা, আমি জাস্ট বুঝাই দিতেছি। প্রান্ত দাগ ত্রুটি কি? প্রান্ত দাগ ত্রুটি হচ্ছে ধরো কোনো একটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপতেছো, সেই স্কেলে প্রান্ত দাগটা অনেকদিন ব্যবহারের ফলে
প্রান্ত দাগটা ওখান থেকে মুছে গেছে, প্রান্ত দাগটা ঠিক মতো বোঝা যাচ্ছে না। এখন তুমি ওই প্রান্ত দাগ ব্যবহার করে তুমি পরিমাপ করছো, এই জন্য তোমার পরিমাপে ত্রুটি থাকতে পারে, কারণ প্রান্ত দাগটা তো ক্লিয়ার না, ঠিক মতো বোঝা যাচ্ছে না, অনেকদিন ব্যবহারের ফলে প্রান্ত দাগটা ওখান থেকে মুছে গেছে। তাহলে সেই জন্য যে ত্রুটি হবে এটাকে প্রান্ত দাগ ত্রুটি বলা হয়। তো প্রান্ত দাগ ত্রুটি আমরা কি করতে পারি? প্রান্ত দাগ ত্রুটি আমরা কিন্তু এটা প্রতিকার করতে পারি যে প্রান্ত দাগ থেকে পরিমাপটা, দৈর্ঘ্যটা পরিমাপ শুরু না করে আমরা কি করতে পারি, মাঝের কোনো অংশ থেকে দৈর্ঘ্য পরিমাপটা শুরু করতে পারি। তাহলে এই যে ত্রুটিগুলো হচ্ছে আমাদের পর্যবেক্ষণমূলক ত্রুটি, এই ত্রুটিগুলো আমাদের কি পর্যবেক্ষণমূলক ত্রুটি। আচ্ছা, এরপরে আমাদের কি ছিল বলতো? এলোমেলো ত্রুটি বা দৈব ত্রুটি। এই যে এলোমেলো ত্রুটি বা এটাকে আমরা বলি হচ্ছে দৈব ত্রুটি, বা এটাকে কি বলা হয় বলতো? এটাকে আমরা বলি হচ্ছে অনিয়মিত ত্রুটি। তাহলে এই যে এলোমেলো ত্রুটি বা দৈব ত্রুটি বা অনিয়মিত ত্রুটি কি? তাহলে এলোমেলো ত্রুটি বা অনিয়মিত ত্রুটি হচ্ছে কোনো একটা ভৌত রাশি যখন তুমি পরিমাপ করতে যাচ্ছ, কোনো ভৌত রাশি পরিমাপ করতে গিয়ে তুমি একাধিকবার যখন মান নিচ্ছ তখন এক একবার এক এক রকম মান আসতেছে, কখনো বেশি আসতেছে, কখনো কম আসতেছে, মানে এক একবার এক এক রকম মান। ঠিক আছে, ত্রুটি তো আসতেছে, কিন্তু ত্রুটিটাও নিয়মিত না যে সব সময় যে বেশি আসতেছে। তুমি পরিমাপ করতেছো, দেখতেছো সবসময় বেশি আসতেছে, সবসময় বেশি আসতেছে, কিন্তু এরকম না, একবার বেশি আসতেছে, একবার কম আসতেছে। এই ধরনের যে ত্রুটি, এই ত্রুটিটাকে আমরা কি বলি? অনিয়মিত ত্রুটি বা এলোমেলো ত্রুটি বা দৈব ত্রুটি। অনিয়মিত ত্রুটি, এলোমেলো ত্রুটি বা দৈব ত্রুটি। তাহলে কোনো ভৌত রাশি, এই যে কোনো ভৌত রাশি একাধিকবার, এই যে একাধিকবার পরিমাপের ক্ষেত্রে প্রতিবার যদি অনিয়মিতভাবে ভিন্ন ভিন্ন মান আসে, অনিয়মিতভাবে ভিন্ন ভিন্ন পার্ট পাওয়া যায়, তাহলে দেখো কোনো একটা ভৌত রাশি একাধিকবার পরিমাপের ক্ষেত্রে প্রতিবার যদি অনিয়মিতভাবে ভিন্ন ভিন্ন পার্ট পাওয়া যায়। অনিয়মিতভাবে মানে কি? মানে কখনো বেশি, ভিন্ন ভিন্ন তো পাওয়া যাইতেছে, কিন্তু কখনো বেশি কখনো কম, অনিয়মিতভাবে ভিন্ন ভিন্ন পার্ট পাওয়া যায়, তবে তাকে এলোমেলো ত্রুটি বলে। এলোমেলো ত্রুটি বলে। ঠিক আছে, তাহলে এই যে এলোমেলো ত্রুটি, কোনোবার ঠিক আছে একবার মান নিচ্ছ বেশি আসতেছে, আবার পরের বার নিচ্ছ কম আসতেছে, এইরকম এলোমেলো ত্রুটি। আচ্ছা, বা দৈব ত্রুটি বা র্যান্ডম এরর আমরা বলে থাকি। দেখো এরপরে আমাদের কি ছিল? এরপরে আমাদের ছিল হচ্ছে এই যে পুনরাবৃত্তিক ত্রুটি। পুনরাবৃত্তিক ত্রুটি বা এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে নিয়মিত ত্রুটি। এটাকে কি বলা হয়? নিয়মিত ত্রুটি। তো এই ত্রুটি কি? দেখো কোনো একটা ভৌত রাশি তুমি একাধিকবার পরিমাপ করতেছো, বারবারই মানটা বেশি আসতেছে, বারবার মানটা, ত্রুটি তো হচ্ছেই, কিন্তু বারবার মানটা বেশি আসতেছে, অথবা তুমি যতবার পরিমাপ করতেছো বারবার মানটা কি আসতেছে? কম আসতেছে। তাহলে এই যে পুনরাবৃত্তিক ত্রুটি বা নিয়মিত ত্রুটি, মানে ত্রুটি হচ্ছে কিন্তু এই ত্রুটিটা হচ্ছে নিয়মিত, মানে বারবারই বেশি আসতেছে অথবা বারবার কম আসতেছে, এইরকম ত্রুটি হচ্ছে। তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে পুনরাবৃত্তিক ত্রুটি বা নিয়মিত ত্রুটি। তাহলে এই যে এটাকে আমরা কি লিখতে পারি? কোনো ভৌত রাশি পরিমাপের ক্ষেত্রে, কোনো ভৌত রাশি এই যে একাধিকবার পরিমাপের ক্ষেত্রে সর্বদা যদি একই দিকে পাঠ পাওয়া যায়, মানে কি? অর্থাৎ সবসময় যদি বেশি আসে তাহলে বেশিই আসতেছে, আবার সবসময় যদি কম আসে তাহলে কমই আসতেছে। মানে বেশি আসলে সবসময় বেশি, যতবার পাঠ নিতেছে সবসময় বেশি আসতেছে, আর যদি কম আসে তাহলে সবসময় কম আসতেছে। ঠিক আছে, যতবার পাঠ নিচ্ছ সবসময় কম আসতেছে। এটাকে বোঝাচ্ছি আমরা, যদি একই দিকে পাঠ পাওয়া যায় তবে সেই ত্রুটিকে এই যে পুনরাবৃত্তিক ত্রুটি বা নিয়মিত ত্রুটি বলে থাকি আমরা। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আশা করি ক্লাসটা তোমাদের জন্য খুবই ফ্রুটফুল একটা ক্লাস হবে, তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। তো এরপরের ক্লাসে আমরা স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজ যে সূত্রগুলো শিখছি, তো এই যে স্লাইড ক্যালিপার্স, স্ক্রু গজের আমরা ম্যাথ করব। ঠিক আছে, গাণিতিক সমস্যার সমাধান করব। তো তোমাদের সবাইকে এই পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করতেছি। আর অবশ্যই যদি ক্লাসগুলো তোমাদের ভালো লেগে থাকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে ক্লাসগুলো, যাতে তোমাদের বন্ধুরাও উপকৃত হয়। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।